কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ৫৪। রাতে যাওয়ার পানে আধার নাক ফুলিয়ে বলল, ধুর, অভদ্র একটা। তারপর সে তাকালো কান্নারত চাঁদনির দিকে। ওর চোখের পাতা এখনো ভেজা। ভেতরটা মোচড় দিয়ে উঠল আধারের। হৃদয়ের সর্বত্র হিংসের দাবানলে পুড়ে ছাই হয়ে গেল। ভেতর থেকে কেউ চিৎকার করে বলল, এই চোখের পানি তোর জন্য না আধার। ওই চোখ দুটো আজ তোর জন্য কাঁদেনি তো, ইভেন কখনোই কাঁদেনি তোকে হারানোর ভয়ে। অথচ চোখ দুটো সহ আজ তো মানুষটাই তো তোর। নিজের ভেতরের আওড়ানো কথাগুলো খুব করে চেপে ধরল আধারকে। ধূপধাপ পা ফেলে ও এগিয়ে গেল চাঁদনির দিকে। আধার বিষাদ দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। অডেল বিরহ মাখা কণ্ঠে বলল, কার জন্য তোর এত মায়া চাঁদনি? এত চোখের জল কার জন্য? আমাকে তো আমার জন্য এভাবে কখনো তো মায়াময় দৃষ্টিতে দেখতে দেখিনি। এত আবেগ কার জন্য? বুক কাঁপছে তোর? কষ্ট হচ্ছে? দুদিন আগে আসা একটা ছেলের জন্য এতটা কেন কষ্ট পাচ্ছিস তুই? এত ঠুনকো তোর আবেগ? আমি বোধহয় পারতাম না রে। আমি খারাপ ছিলাম, জঘন্য ছিলাম, তবুও আমার আবেগ ভাগ হয়নি। চাঁদনি ছাড়া অন্য কারোর জন্য আমার আবেগ আসেনি। তুই এত ভালো হয়েও কেন ভাগ করে ফেললি আবেগ? আমার তো অর্ধেক আবেগে পোষায় না। মুক্তি চাস চাঁদনি? বল, মুক্তি চাস? মুক্তি নেই তোর। আমার মুক্তি না হওয়া পর্যন্ত তোর মুক্তি নেই। চাঁদনির মুখের কোনো শব্দ ফুটল না। নেতিয়ে যাওয়া দৃষ্টিতে শুধু দেখে গেল আধারকে। আশ্চর্য, ও করেছেটা কি? এখন কি ও কাঁদতেও পারবে না? কান্নার কারণটা না জেনেই তো আধার চোটপাট শুরু করলো। অবশ্য এটাই তো আধারের সাথে যায়। এমন বিহেভ না করলেই বরং চাঁদনি অবাক হতো। যে ছেলে জাস্ট অন্য ছেলের সাথে ওকে দাঁড়ানো দেখে ওর অবস্থা খারাপ করে দিতে পারে, সে আজ দেখলো চাঁদনি ওই ছেলের জন্য কাঁদছে। তিলকে তাল বানানোর স্বভাব তো আধারের বহু আগে থেকেই। তাই বলে মুক্তি? এখানে মুক্তির কথা আসলো কোত্থেকে? চাঁদনি তো আধার থেকে মুক্তি চায়নি। আর চাঁদনি মুক্তি চাইলেই আধার কি মুক্তি দেবে? চাঁদনির এসব ভাবনার মাঝেই আধার ওকে অবাক করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দরজায় বসানো ছোট্ট কাচের জানালা দিয়ে বাইরে থেকে সবটাই অবলোকন করলো রাত। ও মলিন হাসল সেদিকে তাকিয়ে। খুব অযাচিত একটা ভুল হয়ে গেছে ওর দ্বারা। ও নিজের মায়া বিলিয়ে ফেলল এমন একটা মানুষের জন্য যে আগে থেকেই অন্য একজনের মায়ায় আবদ্ধ। অন্য আরেকজনের বাহুডোরের থেকে ওর মায়া দেখার সময় তো তার নেই। ও মায়া দেখায়নি সেজন্য। সস্তা হয়ে যাবে যে মায়ার দাম নেই সে মায়া দেখিয়েও নিজেকে সস্তা বানাতে চাচ্ছে না। ও ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙাল। এটা যেমন সত্যি, তার চেয়েও বড় সত্যি, কখনো কারো ভালোবাসা চায়নি ও। ভালোবেসেছে, কিন্তু ভালোবাসা ফেরত চায়নি। ছোট্ট শ্বাস ফেলল রাত। ওকে বারবার থানায় যেতে হবে। ওকে একবার থানায় যেতে হবে। রিকের ব্যাপারটা ও সুহাসের উপর ছেড়ে দিতে পারছে না। যদিও সুহাস নিজের দায়িত্ব ভালো করে পালন করবে, কিন্তু রাতের যে ক্ষোভ আর আক্রোশ জেগেছে ওর প্রতি, সেটা ওর অবস্থা সামনাসামনি না দেখলে কলিজা ঠান্ডা হবে না। ভাইয়া! কারো ডাকে রাতের ভাবনার সুতো কাটল। তটিনী এসেছে। রাত নিজেকে সামলালো। পিছু ফিরে তাকালো তটিনীর দিকে। কথা বলেছেন? চলে যাব এখন। তুমি থাকবে? না, আধার না আসলে থাকতাম। এখন তো ও চলে এসেছে, বাড়ি চলে যাব। একা যাবে? অনেকটা রাত হয়ে গেছে তটিনী। আম্মু বারবার কল দিচ্ছে, চিন্তা করছে আমার জন্য। এত রাতে তো গাড়িও পাবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত তোমার। সমস্যা নেই, চেনা রাস্তা, ভয় লাগবে না। তারপরও একটা মেয়ে মানুষ তুমি। দেশের পরিস্থিতি তো ভালো না। আবার চুপ করে বলল, আমি থানায় যাচ্ছি, আসো তোমাকে পৌঁছে দিচ্ছি। আপনাকে আবার উল্টো রাস্তায় যেতে হবে, শুধু শুধু কষ্ট করবেন? আমি একা যেতে পারবো তো। সমস্যা নেই, বড় ভাইয়ের মতো ট্রাস্ট করতে পারো। রাতের এ ব্যক্তিত্ব দারুণ। ও
ও মেয়েদের ব্যাপারে এসব বিষয় নিয়ে বড্ড সেন্সিটিভ। একটা মেয়ে শুধুমাত্র অসাবধানতার কারণে বিপদে পড়বে, তার ক্ষতি হবে। রাত এসব নিতে পারে না কেন যেন। ও যদি পারত পুরো বাংলাদেশের সিস্টেম চেঞ্জ করে দিত, মেয়েদের নিরাপত্তার জন্য সর্বোচ্চটুকু দিয়ে দিত নিজের। হয়তো ও পুরো বাংলাদেশের মেয়েদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না, কিন্তু ওর অধীনস্থ ঢাকা 10-এর সব মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যেখানে ওর পরিচিত একটা মেয়েকে এত রাতে কি করে একা ছাড়বে ও? সিদ্ধান্ত হলো ও তটিনীকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তটিনীও দ্বিমত না করে রাজি হয়ে গেল। রাত জানে না তটিনী রাতকে ট্রাস্ট করে, কিন্তু সেটা বড় ভাইয়ের মতো নয়। রাতের প্রতি ওর অনুভূতিটা কোনো দিক দিয়ে ভাইয়ের মতো লাগে না। তটিনী অবশ্য এখনও এই অনুভূতির কোনো নাম দেয়নি। বিপরীত পাশের মানুষটা যে বড্ড পাথর। তটিনীর অনুভূতি তার নিজের কাছে খুব দামি, সেই অনুভূতির দাম দিতে হয়। রাত যে সেই দাম দেওয়ার চেষ্টাও করবে না সেটাও ওর জানা। বান্ধবীর বড় ভাইকে এতটুকু চিনেছে ও। সাবিহাদের বাড়িতে প্রথম থেকেই সবচেয়ে বেশি যাতায়াত ছিল তটিনীর। সাবিহা যখন বলতো আজকে বড় ভাইয়া আসবে, তখন সে অধীর হয়ে বসে থাকতো কখন সাবিহার বাড়িতে যাবে ও, রাতকে এক পলক দেখার আশায়। কতবার ও হাজার রকমের এক্সকিউজ বানিয়ে সাবিহারদের বাড়িতে গেছে, সেসব তো ও ছাড়া কেউ জানেই না। রাত যতবার এহসান বাড়িতে ওর দাদুভাইকে দেখতে যেত, সেই দিনগুলোতে তটিনীর যাতায়াত বাড়ত ওই বাড়িতে। কোনো অদৃশ্য টানে সে বারবার ছুটে যেত। সেটা ওর জানা ছিল না ভালোবাসা ঢের পাওয়া যায়। ভাবনার মধ্যেই গন্তব্যে পৌঁছালো তারা। তটিনীর বাড়ির সামনে গাড়ি থামালো রাত গাড়ি থেকে নেমে দাঁড়াতেই রাত জানালা দিয়ে তাকিয়ে বলল, সাবধানে যেও। গেটের সামনেই দাঁড়িয়ে আছে তটিনী। গেটটা খুলেই একটুখানি পথ পেরিয়ে সদর দরজা। বেল বাজালেই ওর আম্মু দরজা খুলবে। এটুকু রাস্তাও রাত ওকে সাবধানে যেতে বলছে। এই ব্যক্তিত্বটাই তো শেষ করে দিল তটিনীকে। পূর্ণ গতিতে গাড়িটা আবারও স্থান ত্যাগ করলো। তটিনী তাকিয়ে থাকলো গাড়িটার পানে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ তাকিয়ে থাকলো। ধীরে ধীরে গাড়িটা চোখের আড়ালে চলে গেল, মিশে গেল রাতের আধারে। হুট করেই কিছু মানুষের প্রতি আমাদের আবেগ জন্মে যায়। আমরা চাইলেও সেটাকে দমন করতে পারি না। চাইলেও নিজেকে কখনো কখনো আটকানো সম্ভব হয় না। তটিনী কখনো বলেনি এই বিষয়টা কাউকে, এমনকি সাবিহাকেও না। কিছু ব্যাপার থাকে খুব গোপন, একান্ত ব্যক্তিগত, যেগুলো কাউকে বলা যায় না। এই বিষয়টাও তার কাছে ঠিক তেমনই। তটিনী দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিল বাড়ির ভেতর। কক্ষে নীরবতা বিদ্যমান। চাঁদনির কাছে বড্ড ভারী লাগছে এই নীরবতা। বুকের উপর লেপ্টে থাকা মানুষটার মনের বিষণ্ণতাই হয়তো গুমোট পরিবেশটাকে আরও বিষিয়ে তুলছে। নীরবতা ছিন্ন করে চাঁদনি ডাকলো, আধার ভাই। আধার চাঁদনির বুকে মাথা রেখে শুয়ে আছে, নিজেকে শান্ত করার জন্য। এর চেয়ে ভালো উপায় বা ব্যতিক্রম কিছুই এই মুহূর্তে পায়নি সে। মনের খুব খচমচ করছে ওর। চাঁদনিকে অনেক সময় ধরে জড়িয়ে বসেছিল ও। বিপদ কেটে যাওয়ার পর ভয় বেড়ে যাওয়ার সায়েন্সটা বুঝতে পারছে না ও। চাঁদনি ঢোক গিলছে বারংবার, গলা শুকিয়ে যাচ্ছে ওর। আধার মুখ তুলল না, তাকালো না ওর ভয়ার্ত মুখের দিকে। ওভাবেই বলল, কষ্ট হয়েছে তোর অনেক, তাই না জান? আমার খুব ভয় লাগছিল জানো, ওরা যদি আমাকে কলঙ্কিত করে দিত, আমি আমার কলঙ্কিত মুখ তোমাকে দেখাতাম কি করে? তুই আমার কাছে কখনো কলঙ্কিত হবি না চাঁদনি। বলেছিলাম না তোকে, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমি আমার চাঁদের গায়ে কোনো কলঙ্ক লাগতে দেব না। তুমি আরেকটু দেরি করে এলে আমার কি হতো বলো তো? তোর কি হতো জানি না, কিন্তু আধার শিকদারের আজীবন কারাদণ্ড হতো, ফাঁসিও হতে পারতো। চাঁদনি আঁতকে উঠল, খানিকটা বিস্ময় আর ভয় নিয়ে বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে? কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। 3টে মার্ডার হতো আমার হাতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা খুনে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়। সেখানে আমি 3টে খুন করার পর আমার শাস্তি কি হতো ভাব। তবে আফসোস থাকতো না জানিস, জেলে গেলেও কোনো কষ্ট হতো না। এই ভেবে শান্তি পেতাম যে আমি আমার চাঁদের অপমানের প্রতিশোধ নিতে পেরেছি। কিন্তু এটা ভেবে কষ্ট হতো যে আমি তোকে প্রোটেক্ট করতে পারলাম না, চাঁদ চুকে দেওয়া কথা রাখতে পারলাম না। আফসোস থেকে যেত, তোকে আর দেখতে পারতাম না, জ্বালাতে পারতাম না।
আর সবচেয়ে বেশি কষ্ট হতো এই ভেবে যে সংসার করার স্বপ্ন আমি দেখেছি সেটা আর পূরণ হতো না। চাঁদনির চোখের কর্নিশ বেয়ে অশ্রু গড়ালো। আধারের বলা কথাগুলো কল্পনায় আসতেই ওর চোখের সামনে সব ভেসে উঠল। চাঁদনি চোখ বন্ধ করে ফেলল, আধারের মাথার উপর রাখলো নিজের কাপা হাত। এতক্ষণে আধার মাথা তুলে তাকালো চাঁদনির দিকে। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে টপাটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে বালিশে। ফ্যাচফ্যাচ করে কাদা ছাড়া আর কিছুই ও করতে পারে না। আধার নরম হাতে চোখের পানি মুছে দিল, বলল, আরে বাবারে, কাঁদছিস কেন? এমন রিয়েক্ট করছিস যেন কালকে আমার ফাঁসি, মরে যাব আমি, আর দেখতে পাবি না কখনো। আরে খুন তো করিনি পাগলি, এখনও করার চান্সও নেই, বড় জোর আত্মরা করতে পারি। আচ্ছা যা, একটু একটু শ্বাস নেবে এমন অবস্থা করে ছেড়ে দেব। প্রমাণ লোপাট করে দিলেই জেল ফাঁসির চান্স থাকবে না। আমার সংসারের স্বপ্ন ভঙ্গ হয়নি রে চাঁদনি, কাঁদিস না, আছি আমি, সবসময় আছি তোর সাথে। রাতের কালো জিপটি নিস্তব্ধ পরিবেশে ক্ষুণ্ণ করে এসে থামল থানার সামনে। রাত সতর্ক পায়ে নেমে পড়ল জিপ থেকে। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরিবেশ পরখ করে নিল। চারদিকে শুনশান নীরবতা। থানার ভেতরও দু একজন কনস্টেবল ছাড়া আর কেউ নেই হয়তো। রাত হাঁটা ধরল থানার ভেতর। ওর পিছু পিছু সুহাসও পা চালাচ্ছে। সুহাস বাড়ি থেকে এসেছে আবারও। ওর খুব চিন্তা হচ্ছিল রাতকে নিয়ে। এভাবে রাত বিরেতে একা ঘোরাফেরা উচিত না ছেলেটার। কোন দিক থেকে বিপদ চলে আসে। এমনিতেও তো শত্রুরা ওত পেতে আছে রাতের ক্ষতি করার জন্য, বিপদের তো কমতি নেই। ওরা থানার ভেতর ঢুকতেই রাতকে দেখে কনস্টেবল দাঁড়িয়ে পড়ল। ওসি নেই, এত রাতে থাকবে না, এটাই স্বাভাবিক। সুহাস ইশারা করতেই লকআপের দরজাটা খুলে দেওয়া হলো। রাত ধীর পায়ে গারদের ভেতর ঢুকলো। গারদের ভেতর মোট 3 জন মানুষ। মেঝেতে পড়ে আছে সবাই। রাত ধীরে পায়ে রিকের কাছে গেল। শার্ট দেখে চিনেছে ও। শার্টের অবস্থা খারাপ, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে লাঠির বাড়িতে। রাতের চাঁদনির ছেঁড়া গাউনটার কথা মনে পড়ল। রিকের অবস্থা দেখে খুব শান্তি লাগছে ওর। রিক মাটিতে পড়ে আছে, ধুলোয় মাখামাখি অবস্থা ওর। শ্বাস নিচ্ছে কি না বোঝা যাচ্ছে না। কিভাবে যে উত্তম মধ্যম পড়েছে সেটা ওর অবস্থা দেখেই আর বলার অপেক্ষা রাখে না। রাত মনস্থর গতিতে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসলো। রিকের মুখটা মেঝের সাথে লেপ্টে, ভালো করে বোঝা যাচ্ছে না। ওর চুলগুলো মুঠো করে ধরে মুখটা ওপরে তুলল রাত। ঠোঁট কেটে রক্ত ছড়িয়ে গেছে ওর মুখের আশেপাশে। নাক ফেটে রক্ত গড়িয়ে শুকিয়ে লেপ্টে আছে। রাত ক্রুদ্ধ স্বরে বলল, মেয়েটার গায়ে হাত কেন দিয়েছিস? কোন পাকা ধানে মই দিয়েছিল ও তোর? রিক নিভু নিভু দৃষ্টিতে তাকালো ওর দিকে, আবার চোখজোড়া বন্ধ করে ফেলল। রাত ঝাঁকালো ওর মুখ, হিসিয়ে বলল, বল, কিসের আক্রোশ তুললি? মেয়েটা কি ক্ষতি করেছিল তোর? সাবিহা করতে বলেছে এসব, তাই না? না নিজ থেকে করেছিস? ও জানতো না, বল। চুপ করে থাকিস না। রিকের মুখ থেকে কোনো কথা বের হয় না। রাত বেশ শক্তপোক্ত সোলযুক্ত ক্যাটস পরে এসেছে। আচমকাই ধুম করে লাথি দিয়ে বসল রিকের সেন্সিটিভ জায়গা বরাবর। অন্ডকোষ আঘাত পেতেই মৃত্যু সমান যন্ত্রণা অনুভব করল রিক। ব্যথায় কোকিয়ে উঠল রিক, কিন্তু শব্দ করার শক্তি পেল না। একই জায়গায় ও দুজনে লাথি খেয়েছে। আবার একটু আগে পুলিশের ডান্ডার বাড়িও পড়েছে পিঠের উপর। কেউ রহম করেনি একটুও। ওর সাথে দুজনের অবস্থা ওর চেয়ে আরও খারাপ। কনস্টেবলের থেকে রাত জানতে পারল রিকের বাবা উকিল নিয়ে এসেছিল ছেলেকে ছাড়াতে, কিন্তু রাত এত ধারা দিয়ে মামলা করেছে যে তারা ছাড়িয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। আগে রিককে কোর্টে চালান করা হবে, এরপর আদালতে যা বিচার হবে। কিন্তু জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলে বিচারের আশা থাকতো একেবারেই শূন্য। এখন কেসটা আদালতে উঠলে ডিসমিস হওয়ার সুযোগ পাবে না। রিকের বাবা এখন সিনিয়র উকিল হায়ার করুক, পারলে বাংলাদেশের সব উকিল হায়ার করে ফেলুক। রাতও দেখবে কি করে সে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। বাইরের সকলের আলো ফুটছে, পর্দা গলিয়ে একটু আধটু আলো আসছে, ফাঁকফোকর দিয়ে প্রবেশ করছে কেবিনে।
সে আলোয় চাঁদনির মুখটা মায়াবী লাগছে। নিরীহ একটা বাচ্চা মেয়ে, ট্রমার উপর ট্রমা পেতে পেতে ভেতরের ক্লান্তি হয়তো মুখের উপরেও ছাপ ফেলেছে। ক্লান্ত পরিশ্রান্ত মেয়েটার চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছে। আধার গালে হাতে রেখে পাংশুটে মুখে তাকিয়ে আছে ওর দিকে। হাত বুলিয়ে দিচ্ছে ও চাঁদনির চুলে, গায়ের দাগগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিচ্ছে ওকে। চাঁদনিকে এভাবে জখম করার অধিকার শুধু ওর। চাঁদনির গায়ে শুধু ওর দেওয়া দাগ থাকবে, কিন্তু সেখানে অন্য কারোর পৈশাচিক আচরণের সাক্ষী হয়েছে মেয়েটা। এটাই মেনে নেওয়া যাচ্ছে না। রিককে একবার হাতের নাগালে পাক ও আঙুল আর দাঁতগুলো হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলবে। জানোয়ার একটা। তটিনী সাত সকালে কল করেছে আধারকে। আধার হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো এত সকালে তটিনী কেন কল করতে পারে। ফোনটা সন্দর্পণে কানে চেপে ধরতেই ওপাশ থেকে তটিনী তড়িঘড়ি করে বলল, সাবিহাকে কি বলেছিস তুই? আধার মুখ বাঁকিয়ে শ্লেষাত্মক হাসল। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কিচ্ছু বলিনি তোর বান্ধবীকে। প্রমাণ ছিল না যে। এমপির বোন বলে কথা, আবার খুব পাওয়ারফুল ফ্যামিলির একটা মেয়ে। আমি সাধারণ একটা মানুষ, খুব বেশি কিছু কি বা করতে পারতাম। এভাবে বলছিস? খুব হতাশ লাগছে রে তনু। এমন তো হওয়ার কথা ছিল না। সাবিহা শুধু আমাকে নয়, আমার সাথে জুড়ে থাকা প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে ভালোবাসতো। সেখানে চাঁদনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ও জানতো না তটিনী। ও কেন এমন করলো বলতো? আধার, ও কিছু করেনি। ওর বন্ধু তো করেছে। তো বন্ধু করেছে সেটা ওর দোষ? ও কিন্তু আমাদের সাথেই ছিল, আমাদের সাথেই গিয়েছিল চাঁদনিকে খুঁজতে। চোয়াল শক্ত হয়ে উঠল আধারের। দাঁতে দাঁত পিষে বলল, অবুঝের মতো কথা বলবি না তটিনী। এটাও আমার বিশ্বাস করতে বলছিস রিক সব এমনি এমনি করেছে? কারো উস্কানি ছিল না? সাবিহারি বাড়িতে সাবিহারি খুব ক্লোজ ফ্রেন্ড, এত সাহস পাবে না তো কে পাবে? সিসিটিভি ফুটেজগুলো সব এক টাইমেই বন্ধ হয়ে গেল। বাগান বাড়ির চাবি রিক আসমান থেকে পেয়েছে। কতটা সূক্ষ্মভাবে কাজগুলো হয়েছে বুঝতে পারছিস না তুই? নাকি বুঝতে চাইছিস না? কোনটা? পজিটিভভাবে ভাব। রিকের তোর প্রতি আক্রোশ ছিল। সেই আক্রোশ সাবিহা না বললেও ও যে কোনোভাবে তোর উপর তুলতো। তো এটা তো প্রমাণও নেই যে আদৌ সাবিহা বলেছে কিনা। সিসিটিভি ফুটেজ রিক আর ওর চেলাপেলা নষ্ট করতে পারে না। এখানে সাবিহার হেল্প লাগবে কেন? চাবি জোগাড় করা কি খুব কঠিন কাজ? আর ধরে নে জোগাড় হলো না, লকস্মিথ এনে চাবি ছাড়া দরজা খোলা যায় না। এখানে তো সাবিহা জড়িত থাকার কোনো পারফেক্ট রিজনই দেখছি না আমি। তুই না দেখলেও তোর বান্ধবী পরোক্ষভাবে জড়িত, এটা মেনে নে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বাহ, বান্ধবীর কাজকে জাস্টিফাই করছিস? ভালো ভালো। তটিনী আরও কিছু বলতে চাইল, কিন্তু আধার কল কেটে দিল। ওর ভালো লাগছে না কিছু। এরপর তটিনী নিশ্চয়ই সাবিহার পক্ষে আরও দু একটা লাইন সাফাই গাইবে, কিন্তু সেটা আধার শুনতে চাচ্ছে না। আধার তাকালো ঘুমন্ত চাঁদনির দিকে। মেয়েটার দিকে তাকালেই থেকে থেকে বুকটা হাহাকার করে ওঠে ওর খামখেয়ালি আর দায়িত্বহীনতায় আস্ত বহিঃপ্রকাশ। মেয়েটা এভাবে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা, অপরাধবোধে পড়ে যাচ্ছে ও। এখন আবার তটিনীর কাছে নানান যুক্তিহীন কথা শুনে। তটিনীকেও বন্ধুর তালিকা থেকে বাদ দিতে চাইছে না আপাতত। এখন ওর একমাত্র কনসার্ন ওর চাঁদ, শুধু চাঁদ। আধার হাত বোলালো চাঁদনির মাথায়। মনে মনে ভাবল, আরেকটু সকাল হলেই ও চাঁদনিকে নিয়ে যাবে।